ট্রাকে ট্রাকে হাটে আসছে কোরবানির পশু, মাঝারি গরুতে বেশি ভিড়ছেন ক্রেতা। দর কষাকষিতে চলছে বেচাকেনা, জাল টাকার লেনদেন ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা দিতে ছুটিতেও খোলা থাকছে ব্যাংক। সচল রপ্তানি শিল্পে লেনদেন স্বাভাবিক রাখার জরুরি নির্দেশনা। বুথগুলোতে থাকবে পর্যাপ্ত টাকা। বন্ধ কারখানা সচলে ঋণ সুবিধা দিতে চায় সরকার। 1200-র বেশি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সুফল পেতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত বন্টনের দাবি। কসমেটিক্স আমদানিতে ন্যূনতম ট্যারিফ ভ্যালু প্রকৃত মূল্যের দ্বিগুণ। তৈরি হয়েছে অর্থ পাচারের সুযোগ। দাবি ব্যবসায়ীদের, আসছে বাজেটে শুল্ক যৌক্তিকীকরণের তাগিদ। এবং হাত ঘুরে সবজির দাম বাড়ছে কয়েক গুণ। রাজধানীতে এলেই দাম আকাশচুম্বী। কৃষকের টেনে টুনে লাভ হলেও মুনাফার পাহাড় করছেন মধ্যস্বত্বভোগীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। ঈদকে সামনে রেখে জমে উঠছে পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরিফিন এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছি আরিফিনের কাছে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, অর্থাৎ 6 দিন বাকি। এরই মধ্যে কিন্তু রাজধানীর পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে পশু। ছোট বড় মিলিয়ে সব ধরনের পশুই কিন্তু আসতে শুরু করেছে। সকাল থেকে আমরা যেটা দেখছি যে আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আজকে থেকেই কিন্তু মূলত পশুর হাট জমা শুরু করছে বলেই আমাদেরকে জানিয়েছেন এখানকার আগন্তুক ব্যাপারী ব্যবসায়ী থেকে শুরু করে পশুর হাটের যে সকল কর্তৃপক্ষের লোকজনরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলী পশুর হাটে। এখানে ছোট বড় মিলিয়ে অর্থাৎ ন্যূনতম 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত চাহিদা মতো বিভিন্ন দামের বিভিন্ন রকমের গরু কিন্তু এখানে উঠেছে এই বাজারটিতে। আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন জেলা থেকে, রাজধানীর আশেপাশে থেকে, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, কুমিল্লার মতো এলাকা থেকে তারা পশু এখানে নিয়ে এসছেন ট্রাক এবং পিকআপে করে। তারা সকাল থেকেই, মানে মূলত আজকে শুক্রবারকে লক্ষ্য করেই কিন্তু তারা পশু নিয়ে হাটে আসছেন। যদিও এই মুহূর্তে সবথেকে বেশি ব্যস্ততা দেখছি আমরা ব্যাপারীদের। তারা সামনের সারিগুলোতে খুঁটি গেড়ে জায়গা দখল নেবার এক ধরনের প্রচেষ্টা। কারণ সম্মুখ সারিতে যদি তাদের যত্নের লালন পালন করা পশুটি থাকে তাহলে ক্রেতা আকর্ষণের যে সুযোগ সেটি যেন তৈরি হয়, এ কারণে কিন্তু তারা সামনের দিকে কোরবানির পশুগুলো রাখার চেষ্টা করছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। এছাড়া যারা ব্যবসায়ীরা রয়েছেন এখানে কোরবানির পশু নিয়ে এসছেন, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে এবার গতবারের তুলনায় খাবারের যেটি খরচ, অর্থাৎ প্রতি বস্তা ফিটের দাম 1600 থেকে 2100 টাকায় পৌঁছেছে। এছাড়া পরিবহন খরচ যেটি রয়েছে, ট্রাক থেকে পিকআপ ভাড়া, সেখানেও কিন্তু বাড়তি দাম রয়েছে এবার। যে কারণে কোরবানির পশুকে লালন পালন করতে কিংবা বড় করতে তাদের বাড়তি খরচ হয়েছে, সেটি তারা তুলতে পারবেন কিনা এবারের হাট থেকে, এটি নিয়ে তাদের শঙ্কা রয়েছে। তারা যেমনটি বলছেন যে সব মিলিয়ে তারা বলছেন যে এবার পশুর দাম তুলনামূলক একটু বেশি চাওয়া হচ্ছে, যেটি ক্রেতারা, এখানকার আগন্তুক ক্রেতারাও আমাদেরকে বলেছেন যে গতবারের তুলনায় কিছুটা বাড়তি দাম রয়েছে। যদিও শেষ নাগাদ পর্যন্ত তারা অপেক্ষা করতে চান, এই মুহূর্তে ঘোরাঘুরি করে দেখছেন যে কোন ধরনের পশু দাম কিংবা মান কিংবা দামে তাদের মিলে যায় কিনা। এছাড়া তা আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু 2 সিটি কর্পোরেশন মিলিয়ে 24টি পশুর হাট বসছে এবারে রাজধানীতে। তো কোরবানির পশুর হাটে আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রাশেদ আহমেদ খান। হবিগঞ্জের বিভিন্ন পশুর হাটগুলা জমতে শুরু করেছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ থেকেই হবিগঞ্জের যে প্রায় 75টি হাট রয়েছে, এই হাটগুলাতে গরু বেচাকেনা শুরু হয়েছে। এবং আমরা গত দুই তিন দিন থেকে আমরা দেখেছি যে যারা গ্রাহক এবং যারা প্রকৃত বিক্রেতা আছেন তারা হাটে আসছেন। আমরা আজকে হবিগঞ্জের গরুর বাজারে, আজকে এখানে একটি হাট রয়েছে এবং আমরা বিশেষ করে 11টা থেকে এখানে গরু আসা শুরু করে এবং বিকেলে পর্যাপ্ত গরু এখানে আসে। আমরা কথা বলেছিলাম যারা খামারি এবং যারা বিক্রেতা আছেন, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে যে
হবিগঞ্জে যে ব্যবসায়ীরা আছেন তারা জানিয়েছেন যে এখানে যারা প্রকৃত ক্রেতা এখনো তারা ক্রয় করছেন না, এবং বিক্রেতারা বলছেন যে দাম তারা যতটুকু দাম এই দাম তারা পাচ্ছেন না বলে তারা বিক্রি করতে পারছেন না। তবে আশা করছেন যে আগামী কয়েকদিনের ভিতরে যে হাটগুলা রয়েছে এই হাটগুলাতে বেচাকেনা আরো বাড়বে। তো এই ছিল আজকে হবিগঞ্জের কোরবানি হাটের সর্বশেষ। যুক্ত ছিলাম হবিগঞ্জে, এর আগে ছিলাম রাজধানীর গাবতলী হাটে। এদিকে কোরবানির ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে রাজধানীর মশলার বাজারে। সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল রয়েছে দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদের আর এক সপ্তাহ খানেক বাকি আছে। এই কোরবানির ঈদে যদি আমরা মশলার বাজারের কথা বলি তাহলে দেখা যায় মশলার দাম গত বছরের তুলনায় প্রায় স্বাভাবিকই রয়েছে, এবং এই স্বাভাবিক থাকার কারণ হিসেবে দোকানিরা বলছেন যে আমদানি এবং সরবরাহ ঠিক থাকায় দাম স্বাভাবিক আছে, এবং সেটিকে তারা গত বছরের তুলনায় বলছেন যে গত বছর যে দামে মশলা বিক্রি হয়েছে সেই দামেই বিক্রি হচ্ছে। কিন্তু আমরা যদি সরকারি সংস্থা সরকারি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির তথ্য আপনাদেরকে জানাই তাহলে দেখা যায় এক বছরের ব্যবধানে দারুচিনির দাম বেড়েছে 5% এবং লবঙ্গের দাম বেড়েছে 3%, এলাচের 5%, আদার 13% এবং শুকনো মরিচের গড়ে 35%, তেজপাতার 21%, আর রসুনের 20% এবং জিরার 5% পর্যন্ত দাম বেড়েছে এক বছরের ব্যবধানে। কিন্তু আমরা যদি এক মাসের হিসাব করতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এক মাসে খুব বেশি বাড়েনি এই মশলা জাতীয় পণ্যের দাম। কয়েকটি পণ্যের দাম বেড়েছে, যে পণ্যগুলো আসলে আমদানি নির্ভর সেই 2-3টি পণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে সেটি হাতের নাগালেই রয়েছে মনে করছেন ক্রেতারা। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ঈদের আগে রপ্তানি শিল্পের শ্রমিকদের বেতন ভাতা পৌঁছে দিতে ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক। আমদানি, রফতানি, জ্বালানি সরবরাহ ও ব্যক্তি লেনদেন স্বাভাবিক রাখতে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখারও তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে সরকার। পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে 25 ও 26 মে পোশাক শিল্প এলাকায় কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নেট ডাউন আছে বা বিভিন্ন খোরা অজুহাতও আমরা শুনতে পাই, যেগুলো আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। ঈদের ছুটিতে ব্যক্তির লেনদেন স্বাভাবিক রাখতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ রাখা, ব্যাংকের শাখায় নিরাপত্তা জোরদার, ই পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ব্যাংকিং ও কেনাকাটা সচল ও নিরবিচ্ছিন্ন রাখা, এজেন্ট ব্যাংকিং নিশ্চিত এবং সব ধরনের পরিশোধ সেবা সচল রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কোনো এটিএম বুথে যে যান্ত্রিক ত্রুটি, এটিএম মেশিনটা ভালো না, আমরা এই কথা শুনতে চাই না। মেশিনগুলি সচল থাকতে হবে, মেশিনগুলোতে পর্যাপ্ত অর্থ থাকতে হবে এবং নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটা সুনিশ্চিত করবে স্বস্ব ব্যাংক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন সরকারি ছুটি ঘোষণা করেছে। এমন অবস্থায় বন্দর কার্যক্রম সচল, আন্তর্জাতিক আমদানি রপ্তানি ও জ্বালানি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক বিশেষ অঞ্চল ভিত্তিক ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কসমেটিক্স পণ্য আমদানিতে ন্যূনতম ট্যারিফ ভ্যালু বাড়িয়ে অর্থ পাচারের সুযোগ করে দিয়েছে এনবিআর। শুধু তাই নয়, কমছে রাজস্ব আদায়ও। এমন নানা দাবি করে আসছে বাজেটে শুল্ক ভার কমানোর দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। আর ব্যবসা বান্ধব কাঠামো এনবিআর সাবেক চেয়ারম্যানের কামরুল হাসান সবুজের রিপোর্ট। যদি কোনো অসৎ ব্যবসায়ী থাকে সে বৈধভাবে টাকা পাচার করার সুযোগ পেয়ে যাবে। আইন করে আমদানিকারকদের অর্থ পাচারের সুযোগ করে দিয়েছে এনবিআর। এমন দাবির পেছনে আমদানি মূল্যের চেয়ে ন্যূনতম ট্যারিফ ভ্যালু অনেক বেশি নির্ধারণ করাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যেমন আমদানিকারক যত কম দামেই 1 কেজি ফেস ওয়াশ কিনুক না কেন, দেশিয়ানদের শুল্ক নির্ধারণের সময় তার মূল্য ধরা হবে সর্বনিম্ন $10। আমাদের যেটা কিনে নিয়ে আসি সেটার এক পিসের মূল্য থাকে 50 থেকে ম্যাক্সিমাম থাকে হচ্ছে 60 সেন্ট বা 65 সেন্ট। কিন্তু গভর্নমেন্ট এবার করে দিল যে না, আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যালু পড়বে হচ্ছে $1। বাকি টাকাটা তো সে অন্য দেশে পাচার করে দিতে পারে সহজেই।
ফেস ওয়াশই নয়, বিশ্ববাজারে দাম বেড়ে দ্বিগুণ হওয়ার খবর না মিললেও চলতি অর্থবছরেই লিপস্টিক, লিপ লাইনার, লিপ গ্লস, লিপ জেল, পাউডার আমদানিতে ন্যূনতম ট্যারিফ ভ্যালু দ্বিগুণ করা হয়েছে। ফেস স্কিন ক্রিমের ন্যূনতম ট্যারিফ ভ্যালু $8 থেকে করা হয়েছে $20। শুধু ট্যারিফ ভ্যালুই নয়, এসব পণ্য আমদানিতে বাড়ানো হয়েছে শুল্ক ভারও। এনবিআরের এমন সিদ্ধান্তে সরকারের রাজস্ব আদায় বাড়ার কথা থাকলেও কাস্টমসের তথ্য বলছে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে ফেস ওয়াশ আমদানিতে বছর ব্যবধানে সরকারের রাজস্ব আদায় কমেছে 6%। মেকআপ কিট, ফাউন্ডেশন ও লিপ প্রোডাক্টসে 10% আর ফেস ও স্কিন ক্রিম থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে 34%। এ অবস্থায় আসছে বাজেটে ন্যূনতম ট্যারিফ ভ্যালু কমিয়ে আগের মতো করার পাশাপাশি মোট শুল্ক কমানোর দাবি কসমেটিক্স পণ্য আমদানিকারকদের। অবৈধ আমদানি বেড়েছে, তারপরে নকল পণ্যের দৌরাত্ম্য বেড়েছে। টোটাল টিটিআইটা 30% কমাই দেওয়া হোক, যেটা 190 আছে 30% কমালে আপনার অলমোস্ট কমে যাবে 57%। এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের মতে শুল্ক কাঠামো এমনভাবে সাজানো উচিত যেন পণ্যের দাম থাকে ক্রেতার নাগালে, বাড়ে রাজস্ব আদায়, বন্ধ হয় অর্থ পাচারের সুযোগ ও অবৈধ ব্যবসা। প্রধান কাজ শুল্ক আরোপ করি বা যাই করি সেগুলো যেন সহজ, সিম্পল এবং পরস্পর সহযোগীমূলক হয়। দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতে আমদানিকারকদের যেন চলমান ব্যবসা থেকে ছিটকে ফেলা না হয়, সেই দাবিও কসমেটিক্স পণ্য আমদানিকারক সমিতির। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। বন্ধ কারখানা সচল করতে বিশেষ ঋণ সুবিধা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তবে এর সুফল পেতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ঋণ বন্টনের দাবি ব্যবসায়ীদের। ঋণ জালিয়াতিরা যেন সুবিধা না পায় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। দায়িত্ব নেয়ার প্রায় 3 মাসের মাথায় বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে 1200-র বেশি বন্ধ কারখানাকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। 3 খাতে ভাগ করে বড় শিল্পে 20,000, CSME-তে 10 এবং কৃষি খাতে 10,000 কোটি সহ মোট 40,000 কোটি টাকার প্যাকেজ দেয়া হবে। চলতি মূলধন ঋণ হিসেবে পাওয়া এসব অর্থ পরিশোধ করতে উদ্যোক্তাদের সময় বেঁধে দেওয়া হবে 1 থেকে 1.5 বছর। টাকা দিলেই একটা ফ্যাক্টরি চালাতে পারবেন এমন না, মার্কেটিং স্ট্রেংথ থাকতে হবে। আপনার ফ্যাক্টরি যে শ্রমিক পরিচালনা করা সেই দক্ষতাটা থাকতে হবে। ধুঁকতে থাকা কারখানায় অগ্রাধিকার দেওয়ার তাগিদ তাদের। এই ফান্ডটা দিতে হবে যারা ফ্যাক্টরি চালাতে সক্ষম। আমরা নতুন করে জনগণের টাকা আবার ড্রেনেজ হোক, এটা আমরা চাই না। ভঙ্গুর অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি সহায়তা যেন সুযোগ সন্ধানী বা ইচ্ছাকৃত খেলাপিদের পকেটে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এর সুবিধাগুলো যারা ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকে তারা কিন্তু নিয়ে নেয়। কোন কারখানাগুলো আসলেই প্রোডাক্টিভ তো সেগুলোকে চিহ্নিত করতে হবে। তবে ঋণ কর্মসূচির আওতায় পুনঃ অর্থায়ন তহবিল নিরুৎসাহিত করে আসছে IMF। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। মাঠের সবজি কয়েক হাত ঘুরে দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ। রাজধানীতে এসে হয় আকাশচুম্বী। কৃষক টেনে টুনে লাভের মুখ দেখলেও মধ্যস্বত্বভোগীরাই হন বেশি লাভবান। উৎপাদন পর্যায়ে সবজির মূল্য, এরপর পাইকার ও বিভিন্ন জেলার খুচরা বাজারের খবর জানাচ্ছেন রিপোর্টাররা। জেলার অন্যতম সবজি পটল। কৃষি বিভাগ বলছে জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে পটলের আবাদ করা হয়েছে। স্থানীয় চাষিরা বলছেন প্রতি বিঘা জমিতে পটল উৎপাদনে খরচ হয় প্রায় 55 থেকে 60 হাজার টাকা। চাষিরা বলছেন প্রতি কেজি পটল বর্তমান বাজারে পাইকারি আড়তে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। অন্যদিকে ক্রেতাদের খুচরা বাজারে কিনতে হচ্ছে 50 থেকে 55 টাকায়। স্থানীয় চাহিদা মিটিয়ে বগুড়া, সিরাজগঞ্জ হয়ে পটল চলে যাচ্ছে রাজধানীতে। সবজির আরও খবর জানতে যাব দিনাজপুরে। জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তর যেটা বলছেন, এবারে টমেটোর আবাদ হয়েছে 1108 হেক্টর জমিতে। এই বাজার থেকে কিন্তু খুচরা যারা বিক্রি করেন তারা এখান থেকে টমেটো নিয়ে যায়, তারা বিক্রি করেন আমরা বাজারে, সেখানে কিন্তু 45 থেকে 50 টাকা তারা প্রতি কেজি বিক্রি করেন। আর কৃষকরা যেটা বলছেন যে প্রতি বিঘায় তাদের খরচ হয়েছে আপনার 24 থেকে 25 হাজার টাকা। যে উৎপাদিত যে টমেটো দিনাজপুরের, সেটি কিন্তু জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যায়।
এখন চলে যাচ্ছি ঠাকুরগাঁয়। কৃষকরা বলছেন ঠাকুরগাঁ জেলায় করলা ও চালকুমড়ার ভালো আবাদ হয়েছে। 1 বিঘা জমিতে করলা চাষে খরচ হয়েছে 40 থেকে 45 হাজার টাকা, আর চালকুমড়ায় খরচ হয়েছে 35 থেকে 40 হাজার টাকা। সরাসরি কৃষকের ব্যবসায়ীর কাছে কেজি দরে বিক্রি করছেন 25 থেকে 27 টাকা কেজি দরে। আর এই করলা যখন পাইকারি বাজারে যাচ্ছে তখন 30 থেকে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খুচরা বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। ঠিক তেমনি চালকুমড়া এই মাঠ থেকে বিক্রি হচ্ছে 25 থেকে 27 টাকা পার পিস, এবং এই চালকুমড়া যখন পাইকারি বাজারে যাচ্ছে তখন 30 থেকে 35 টাকা পার পিস বিক্রি হচ্ছে। সেটি যখন খুচরা বাজারে যাচ্ছে তখন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা পার পিস। আর এসব উৎপাদিত যেই সবজি জেলার চাহিদা পূরণ করে রাজধানী ঢাকায় চলে যাচ্ছে ট্রাকে করে। এই ছিল ঠাকুরগাঁ থেকে। আমরা আরও সবজির দরদামের কথা জানবো, চলে যাচ্ছি খুলনায়। খুলনা জেলায় এবার 230 হেক্টর জমিতে বরবটির আবাদ হয়েছে, যেখানে বিঘাপতি 2300 কেজি বরবটি উৎপাদন সম্ভব আর খরচ 20,000 টাকা। কৃষকরা বলছেন 20 টাকা কেজি দরে তারা বরবটি বিক্রি করতে পারেন। মাঝে দুই ব্যাপারীর হাত ঘুরে পাইকারি বাজারে যা বিক্রি হয় 40 থেকে 50 টাকা কেজি দরে। চলতি সপ্তাহে খুলনার খুচরা বাজারের তথ্য বলছে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। একই চিত্র বেগুনের বাজারেও সর্বোচ্চ 20 টাকা কেজি দরে কৃষক বিক্রি করলেও তা খুচরা বাজারে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে খুলনার এসব সবজি চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। সবজি বাজারের খবর এখন জানবো আমরা ঝিনাইদহ থেকে। ঝিনাইদহের 6 উপজেলায় এবছর 243 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে, যা থেকে কৃষি বিভাগ আশা করছে 4260 মেট্রিক টন। স্থানীয় বাজারে প্রতি কেজি শশা পাইকারি বিক্রি হয়েছে 45 টাকা কেজিতে, যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে, যেখানে কৃষকের উৎপাদন হয়েছে প্রায় 35 টাকাতে। ঝিনাইদহের উৎপাদিত এই শশা জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাতেও। সবজির পাইকারি ও খুচরা দর জানতে আমরা চলে যাচ্ছি কুমিল্লায়। কুমিল্লা জেলার প্রায় 450 হেক্টর জমিতে আবাদ করা হচ্ছে এই কচুরলতি। উৎপাদন খরচ মন প্রতি 800 থেকে 1000 টাকা হলেও কৃষক বিক্রি করছেন 1000 থেকে 1200 টাকা। পাইকারি বাজারে মন প্রতি কচুরলতি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা ধরে, এবং কুমিল্লা জেলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে এই কচুরলতি মন প্রতি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। কুমিল্লা জেলার 17টি উপজেলা এবং 18টি থানার চাহিদা মিটিয়ে এই কচুরলতি পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকায়। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে আধুনিকায়ন করা হলো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিকের স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত আধুনিকায়ন করা হয়েছে। উন্নত পরিবেশে অর্ধশত শিক্ষার্থী একসঙ্গে বসে বই পড়ার সুযোগ পাবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে এক বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ক্রিপ্টোমুদ্রার বিশ্ববাজারে সপ্তাহ ব্যবধানে কমছে বিটকয়েনের দাম। নিম্নমুখী ইথার, সোলানা আর বাইন্যান্সের দরও। উত্তেজনায় অস্থির বিশ্ববাজার, এমন অবস্থায় নিম্নমুখী ক্রিপ্টো মুদ্রার দাম গেল সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও আবারও নামতে শুরু করেছে ভার্চুয়াল মুদ্রার বাজার। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেড ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে 1.75% কমেছে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম। শুক্রবার সকালে প্রতিটি বিক্রি হয়েছে $77,735। মাস ব্যবধানে 8.5% বেশি কমে এক একটি ইথার বেচাকেনা হয়েছে $2,137। এক সপ্তাহে কমেছে 3.92%। মাস ব্যবধানে সোলানার দাম ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে সপ্তাহ ব্যবধানে। এক একটি মুদ্রা বিক্রি হয়েছে $87। এদিকে দাম নিম্নমুখী বাইন্যান্সেরও। এক সপ্তাহে 1.95% কমে এই ক্রিপ্টো মুদ্রার দাম নেমেছে $659.90। অন্তরা সেন, সময় সংবাদ। বাণিজ্য। ইরান সংকট এবার আঘাত হেনেছে শ্রীলঙ্কার চা শিল্পে। মধ্যপ্রাচ্যের বাজারে অস্থিরতায় বিশ্বের তৃতীয় বৃহত্তম চা রফতানিকারক দেশটির প্রায় $150 কোটি শিল্প এখন চাপের মুখে।
শ্রীলঙ্কার সিলন চা শিল্পের বড় বাজারগুলোর একটি মধ্যপ্রাচ্য। বছরে প্রায় ৬৮ কোটি ডলারের চা রপ্তানি হয় ওই অঞ্চলে। তবে ইরান সংঘাত শুরুর পর থেকেই কমতে শুরু করেছে চায়ের দাম ও চাহিদা। গেল মার্চে দেশটির চা রপ্তানি আগের বছরের তুলনায় ১৭% বেশি কমে দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ৪৭ লাখ ডলারে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ইরানের বাজার থেকে, যেখানে চায়ের চাহিদা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানান সিলন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। শুধু ইরান নয়, শ্রীলঙ্কার সরকারি রপ্তানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ইরাকে চা রপ্তানি কমেছে ৩৮%, আর সংযুক্ত আরব আমিরাতে কমেছে ৯৩%। মধ্যপ্রাচ্যের আতিথেয়তা ও পর্যটন খাতে মন্দা তৈরি হওয়ায় প্রিমিয়াম চায়ের চাহিদা কমছে বলে জানিয়েছে বিশ্বজুড়ে পরিচিত ব্র্যান্ড দিলমা টি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, সরবরাহ ব্যবস্থা, কাঁচামাল আর শিপিং সবখানেই সংকট তৈরি হয়েছে। এর জেরে প্রতিষ্ঠানটি এখন যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ আমেরিকায় নতুন বাজার খুঁজছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাকে ট্রাকে হাটে আসছে কোরবানির পশু, মাঝারি গরুতে বেশি ভিড়ছেন ক্রেতা। দর কষাকষিতে চলছে বেচাকেনা, জাল টাকার লেনদেন ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা দিতে ছুটিতেও খোলা থাকছে ব্যাংক। সচল রপ্তানি শিল্পে লেনদেন স্বাভাবিক রাখার জরুরি নির্দেশনা, বুথগুলোতে থাকবে পর্যাপ্ত টাকা। এবং হাত ঘুরে সবজির দাম বাড়ছে কয়েক গুণ, রাজধানীতে এলেই দাম আকাশচুম্বী। কৃষকের টেনে টুনে লাভ হলেও মুনাফার পাহাড় গড়ছেন মধ্যস্বত্বভোগীরা। এ ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর ১২টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। দুপুর ১২টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।